আমি যে ঘটনাটি শেয়ার করছি এটা কোনো গল্প নয়, বাস্তবে একটা ঘটনা। এই ঘটনাটি তখন যখন মনে হয় তখন আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই ঘটনাটি হলো আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। আমি তখন ক্লাস 5-এ পড়ি। একবার গ্রীষ্মকালীন ছুটিতে আমার এক বন্ধুর বাড়ি বেড়াতে যাই। তার গ্রাম বাড়ি ছিল শহরে থেকে বেশ কিছু দূরে, খুবই প্রত্যন্ত অঞ্চল। আমার যেখানে তখন পৌঁছায় তখন বিকেল 3টে। সেজন্য হয়তোবা বুঝতে পারিনি গ্রামটা এতটাই ভয়ঙ্কর ছিল। যাই হোক, আমার বন্ধুর নাম ছিল রনে। তার বাড়ি যেখানে ছিল তার ঠিক 5 থেকে 6 হাত ও পাশে ছিল একটি কবর, আর ছিল ঘন বাগান। বাগানটি তো এতটাই ঘন ছিল যে দিনের বেলা তো সেখানে যেতে লোক ভয় পেত। যাই হোক, বিকেল 4টার দিকে রনি আর আমি এক গ্রাম দেখার জন্য বের হলাম। তখন সন্ধ্যা 6:30 এর দিকে। হ্যালো বন্ধুরা, আজকে আমি মেসের আছি আপনাদের সঙ্গে। তো আজকে আমাদের মেল ঘটনাটি শোনাচ্ছে, আর এই ভয়ঙ্কর ঘটনাটি সত্যি, যেটা আমাদের মেল করেছে এবং আমরা নিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। তো আজকে এই পুরো ঘটনাটি শোনাবো, যেটি আমরা শোনাতে চলেছি, বা কিছুটা শুনেছো বা অনেকটা শুনবে। তো আশা করি ভিডিও ভালো লাগবে এবং ভিডিওতে লাইক করবে। এমন নতুন বন্ধুরা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো গল্পটা শুরু করা যাক। সন্ধ্যা 6:30-এর দিকে বাড়ি ফিরলাম। রনির আম্মু আমাকে খুবই আদর আপ্যায়ন করলেন। রাত 9:30-এর দিকে আমরা রাতের খাবার খেলাম। সারাদিন অনেক কষ্ট করে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ঘুমাবার জন্য আমার বিছানা করে দেওয়া হলো। আমি এখনও বুঝতে পারিনি আমি কোথায় আছি। সে রাতটি ছিল জোছনার রাত। চারিদিকে সব কিছু আবছা দেখা যায়, এই রকম অবস্থা। আমি রাত 10টার দিকে শুয়ে পড়লাম। যখন আমি লাইটটা অফ করলাম তার 2 মিনিট পরে মনে হলো আমার চারপাশের রুমের দরজা বারবার ধাক্কা দিচ্ছে। আমার তখন মনে পড়লো ঘরটা তালা দেওয়া। তখন আমি ভাবলাম ইঁদুর হবে মনে হয়। আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু এখানেই শেষ নয়। রাত 1টার দিকে একটা জোরে আর্তনাদের শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘড়ি দেখলাম রাত 1:15। তখন আমার মনে ভয় হলো। আমি আরও ভালো করে লক্ষ্য করলাম। তার ঠিক পরে আমার গায়ে রক্ত হিম হয়ে গেল। যখন আমি বুঝতে পারলাম একজন মহিলা চিৎকার করে কাঁদছে, আমি ভয়ে পাথর হয়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ কান্নার শব্দ থেমে গেল, কিন্তু একটু পরেই আমি বুঝতে পারলাম কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে, যেন বাহিরে আসতে চায়। আমি তখন আমার পাশে টর্চটা ছিল, সেটা ওই দরজার দিকে মারলাম। যা দেখলাম তা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। দেখলাম দরজার নিচে যে ফাঁকা থাকে সেই পথ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে আমার রুমে হচ্ছে। আবারও একটা জিনিস দেখলাম, যে কথা আমি কোনোদিন ভুলবার কথা না। দেখলাম কেউ একজন দরজার কাছ থেকে সরে গেল। আমি তখন জোরে চিৎকার করে উঠলাম। তখন পাশের রুম থেকে রনির আম্মু এসে যখন লাইটটা দিলেন তখন আমি অবাক হয়ে গেলাম। সেখান থেকে আমি রক্ত দেখছিলাম, সেখানে কিছুই নেই। তখন রনির আব্বু একটা তাবিজ নিয়ে এসে ওই দরজার গায়ে বেঁধে দিলেন। ওই রাতে আর কোনো শব্দ শোনা যায়নি। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে উঠে দেখি সবার মন খারাপ। তখন আমি রনিকে রাতের ঘটনা জানতে চাইলে সে আমাকে বলল, 9 বছর আগে তার ফুপু একজন লোকের সাথে সম্পর্ক করে বিয়ে করে, কিন্তু বিয়ের 1 বছর পর যখন লোকটি তার ফুপুকে তালাক দেয় তখন সে ওই ঘরটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আর তখন থেকেই ঘরটি কেউ থাকে না।
আমি তখন বুঝতে পারলাম যে গত রাতে যা হয়েছে তা ওই মহিলার আত্মা। এই গল্পটি রাইটার হচ্ছে আরিফুল ইসলাম আর পরিচালক করেন মেসেরা। সে বৃদ্ধার ছবি সে দেওয়ালে ঝুলছে এবং দেখলো তার মৃত্যুর তারিখ। রফিক এবং তার দুই বন্ধু রনি এবং কামাল, তারা 3 বন্ধু মিলে ঘুরতে গিয়েছিল পাহাড়ি এক জঙ্গলে। তো আজকে তোমরা যে গল্পটি শুনবে পাহাড়ের এক জঙ্গলে। তো এই গল্পটি আমাদের যে রাইটার আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, যেহেতু আমরা ফেসবুক পেজ থেকে গল্পটি নিয়েছি। তো আজকে তোমরা শুনবে এই গল্পটা, তো শোনাবো। আর গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড ভিডিওতে লাইক করবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। জঙ্গলে গিয়ে তারা প্রবেশ করার পর 1 থেকে 1.5 ঘন্টা তারা জঙ্গলের ভিতরেই চলে গেছে এবং তারা জঙ্গলের ভিতরে যাওয়ার পর দেখে যে সন্ধ্যা লাগতে আসছে, মানে সন্ধ্যাটা হতে আসছে, অন্ধকার হয়ে আসছে চারিদিক। এবং তারা এটাও বুঝতে পারে সাথে সাথে যে তারা পথ হারিয়ে ফেলেছে। এবং সেই হিসাবে রনি বলল যে আজকে তো এখানে সন্ধ্যা হয়ে গেল, তো কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। রনি কথা বলার পর কামাল বলল যে আমরা আরও কিছুটা পথ এগিয়ে যাই, যদি কোনো বাসস্থান অথবা কোনো কিছু আমাদের থাকার মতো ব্যবস্থা করতে পারি। বন্ধুরা, এখানে যে কামাল বলেছে যে আমরা কোনো থাকার ব্যবস্থা করতে পারি, এটা শুনে সবাই 3 জনে বলল যে চলো তাহলে আর কিছুটা এগিয়ে যাওয়া যাক। এবং তারা আরও আধা ঘন্টা যেতে যেতে অন্ধকার, পুরো রাত অন্ধকার হয়ে গেছে, মানে পুরোটা অন্ধকার হয়ে গেছে এরকম বলে তারা থেমে গেল এবং একটি গাছের গোড়াতে বসে তারা নিজেদের পকেট থেকে ফোনগুলো বের করে দেখলো মোবাইলে একটা নেটওয়ার্ক নেই। তো তারা বললো যে এবার কি হবে, মোবাইলেতে একটা নেটওয়ার্ক নেই। এবং তারা এখানেই বসে থাকলো গাছের গোড়াতে। তারা কি করবে কিছু ভেবে উঠতে পারছে না। কিন্তু কিছুটা দূরে দেখলো একটি কুড়ে ঘরের যে জানলাটা আছে সেটাতে একটি মৃদু একটা আলো জ্বলছে। সেটা দেখে তারা আশার আলো পেল এবং তারা নিশ্চিত করলো যে ওখানে কেউ থাকে ওখানে বসবাস করে। তো আমরা সেখানে যাব এবং খোঁজ করব সেখানে কেউ থাকে কিনা বা আমাদের জন্য সেখানে থাকার জায়গা হবে কিনা। এবং তারা হাঁটতে লাগলো সে পথ ধরে, মৃদু আলোটা যেটা জ্বলছে সেটাকে অনুসরণ করে হাঁটতে লাগলো। এবং তারা হাঁটতে হাঁটতে সে বাড়িটার সামনে এসে পড়লো। সে কুড়ে ঘরটা ছিল তার সামনে চলে এসেছে এবং দেখলো যে বাড়ির ভিতরে একটি মৃদু মন্তল জ্বলছে, মানে কিছু একটা জ্বলছে, মোমবাতি এরকম টাইপের কিছু একটা জ্বলছে। তো সেখানে কমল বলল এখানে কি কোনো মানুষ থাকতে পারে, এভাবে কি করে সম্ভব? তো এখানে রনি বলল চল না গিয়ে দেখা যাক। টোক করে তারা ঘরের দরজায় কড়া দিল এবং ভিতর থেকে একটি বৃদ্ধা মহিলা বেরিয়ে আসলো এবং তাদেরকে সঙ্গে সঙ্গে বলল যে বাবারা তোমরা এখানে বাইরে কি করছো, তোমরা ভিতরে এসো। হাসি মুখে বৃদ্ধা তাদেরকে ঘরের ভিতর ডেকে নিল। তারা বাড়ির ভিতর চলে গেল। বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের গাটা যেমন ঠান্ডা শীতল ছিল সেটা গরম হয়ে গেল এবং দেখলো যে ভিতরে একটা জায়গাতে তারা কাঠের টুকরোগুলোকে জ্বালিয়ে রেখেছে, মানে সেটাকে ঘরটাকে গরম রাখার জন্য কাঠের টুকরোগুলোকে জ্বালিয়ে রেখেছে। বৃদ্ধ এবং তাদেরকে নিয়ে গেল, তাদেরকে বসিয়ে ভালো করে খাওয়া দাওয়া করলো, ডাল ভাত সবজি এবং মাছ মাংস এরকম তো কিছু ছিল না। তাদেরকে খাওয়ালো এবং তাদেরকে এত খিদে লেগেছিল যে তারা গো ঘাসে সেগুলো খেতে লাগলো। এবং পেট ভরে খাওয়া দাওয়ার পর বৃদ্ধা তাদেরকে বলল যে তোমরা ওই পাশের ঘরটাতে গিয়ে শুয়ে পড়ো, ভোর হলে তোমরা চলে যাও। এরপর তারা 3 জন সে ঘরের ভিতরে ঢুকে গেল। সমস্যাটা শুরু হলো মাঝরাত থেকে। যখন রফিকার ঘুম ভাঙলো মাঝরাতে, আনুমানিক তখন আন্দাজ করা যাচ্ছে যে 1টা থেকে 1:30টার মধ্যে রফিকার ঘুম ভেঙলো এবং দেখলো ডান পাশে আছে কমাল আছে এবং বাম পাশে রনি আছে। কিন্তু সে ঘর থেকে বেরিয়ে দেখলো যে সে কুড়ে ঘরের মধ্যে যে ঘরটা আছে, ঘরের পাশে আর একটা ঘর আছে, সেখানে গিয়ে দেখলো রফিক যে সে বৃদ্ধা মহিলা নেই এবং বাড়ির যে ভিতরে যে ইটা থাকে ডাইনিংটা সেখানে বৃদ্ধা মহিলা নেই। এবং রফিক কী করলো সঙ্গে সঙ্গে সে কুড়ে ঘরের বাইরে চলে গেল। বাইরে গিয়ে দেখলো যে সেখানেও কোনো বৃদ্ধার কোনো আনাগোনা নেই, মানে সেখানেও বৃদ্ধা নেই। রফিক খেয়াল করলো যে বাইরে যে কুড়ে ঘরের বাইরেটা আছে সেখানে অনেকগুলো কুকুর চিল্লাচ্ছে, ঘেউ ঘেউ করে চিল্লাচ্ছে সে কুকুরগুলো। এবং দেখলো যে একটা গাছে পাখি যেগুলো আছে সেগুলো অস্বাভাবিকভাবে ডাকছে, মানে তার একটু কেমন লাগতে লাগলো, মানে আলাদা রকম ভাব হতে লাগলো। তখন সে কী করলো রফিক যে ঘরের ভিতর আবার ঢুকে গেল এবং সে ঘুমিয়ে পড়লো তাদের সাথে।
এতে কোনো লাভ হলো না। রফিকের সেখানে ঘুমই আসলো না। সেই হিসাবে রফিক কী করলো, যে ডাইনিংটা ছিল যেখানে সে কাঠের টুকরোগুলো জ্বলছিল সেখানে গেল। সেখানে গিয়ে আরও কিছু কাঠের টুকরোগুলো দিল এবং সেটা জ্বলে উঠলো ভালো মতো, এবং সেখানে ঠান্ডা ঠান্ডা ভাবটা কমে গেল এবং শরীরটা গরম হয়ে গেল। এবং কি দেওয়ালের দিকে চোখ যেতেই রফিকের দেখলো সে বৃদ্ধার ছবি সে দেওয়ালে ঝুলছে, এবং দেখলো তার মৃত্যুর তারিখ। সেখানে তার পুরো শরীর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। দেখলো 1975 সালের মৃত্যু সে বৃদ্ধার। রফিক সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাদেরকে, রনিকে এবং কামালকে উঠিয়ে নিল এবং বলল, তাড়াতাড়ি এ বাড়ি থেকে বেরিয়ে চল, এটি হলো একটি ভুতুড়ে বাড়ি। তারা সঙ্গে সঙ্গে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা বাড়ি থেকে বেরোলেও না, এমনকি তারা এমন জোরে করে ছুট লাগিয়েছে, অনেকটা দূরে গিয়ে তারা দাঁড়িয়ে পড়লো এবং দাঁড়ানোর পর পেছনে ঘুরিয়ে দেখলো যে সেই কুঁড়ে ঘরই নেই। ওখানে কোনো কুঁড়ে ঘরই নেই। সেখানে কুঁড়ে ঘর না থাকাতে তারা বুঝলো যে এখানে তো কোনো কুঁড়ে ঘরই ছিল না, এবং তারা কিছুটা দূরে গিয়ে একটি গাছতলায় তারা আশ্রয় নিল। সকাল হতে তাদের কিছু মানুষের সঙ্গে দেখা হলো। গ্রাম ছিল আশেপাশে, তো সেই গ্রামের লোককে জিজ্ঞেস করলো যে এখানে কি কোনো কুঁড়ে ঘর ছিল। তো সে গ্রামবাসী বলল, হ্যাঁ, কিছু বছর আগে এখানে একটি কুঁড়ে ঘর ছিল এবং সেখানে একটি বৃদ্ধা মহিলা থাকতো। যাদের পথ হারিয়ে যেত তারা সে বৃদ্ধা তাদের সেবা করত। তো এখনও সেই কুঁড়ে ঘর জাগ্রত। যে মানুষেরা পথ হারিয়ে ফেলতো তাদের সেবা আপ্যায়ন করতো এ বুড়ি, এবং রাত্রেবেলায় জেগে ওঠে যদি কোনো মানুষ পথ হারিয়ে ফেলে। তো বন্ধুরা, আমি আশা করব যে তোমাদের এই গল্পটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে একটি লাইক করবে। অবশ্যই লাইক করবে। কিন্তু আমাদের এই গল্পটি লেখকটা আমরা জানতে পারিনি কোনো রকমভাবে। তো অবশ্যই তোমরা আশা করি কমেন্ট করবে ভিডিওটা কেমন লেগেছে, গল্পটা। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। দেখা হবে পরের একটা গল্পতে। তাক বাই বাই। রাত 2:35। গভীর রাতে আসিফ কবরস্থানের পাশে দিয়ে বাসায় ফিরছিল। তখনই কবরস্থান থেকে কেউ তার নাম ধরে ডাক দিল। আসিফ সাথে সাথে দাঁড়িয়ে গেল। কারো আর্তনাদ শোনা যাচ্ছে কবরস্থানের ভেতর থেকে। আসিফ যখন কবরস্থানের দিকে এগোবে তখনই কেউ যেন তার কাঁধে হাত রাখল, এবং সাথে সাথে কবরস্থানের ভিতরের আর্তনাদ বন্ধ হয়ে গেল। শীতল শিহরণে সুধারা বয়ে গেল তার শীতধারা বেয়ে। কোনো মতে সাহস নিয়ে পিছনে তাকালো এবং কিছুক্ষণ পর তাকিয়ে বলল, আরে রনি, তুই এই সময়? এই তো বাসার দিকে যাচ্ছিলাম। তা তুই কবরস্থানের দিকে যাচ্ছিলি কেন? আরে কে যেন আমাকে ডাক দিল ওই দিক থেকে। এটা শুনে রনি কিছুক্ষণ চুপ থেকে বলল, চল বাসায় যাওয়া যাক, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। আসিফ কিছুমাত্র চিন্তা না করে বলল, চল তাহলে যাওয়াই যাক। এরপর তারা দুজন আসিফের বাসার পথ ধরে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর রনি বলল আসিফকে, শোন আসিফ, তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার মা নেই, বাবা আর একটা বিয়ে করেছে। আমার সৎ মা আমার ওপর কিরকম অত্যাচার করতো তা তো তুই ভালোই করে জানিস। এই এলাকায় আমি যখন প্রথম এসেছিলাম তখন আমি গরিব ছিলাম বলে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চাইতো না, কিন্তু তুই আমার সমস্ত কিছু জেনেও আমার সঙ্গে বন্ধুত্ব করেছিলি। দেখতে দেখতে 2 বছর কেটে গিয়েছে। যখনই আমি তোর সাথে থাকতাম আমার মনটা ভালো হয়ে যেত, আর আমি
যখনই সৎ মায়ের সকল অত্যাচার সয়ে তোর কাছে আসতাম, সব অত্যাচার, সব অবিচার, কান্না সব আমি ভুলে যেতাম। তোর মতো একজন বন্ধু পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। তুই কতবার আমাকে কত বিপদ থেকে বাঁচিয়েছিস বল। তোকে আমি মৃত্যুর পর সকল বিপদ থেকে রক্ষা করব। আমি সব সময় তোর পাশে থাকব, সব সময় তোর বিপদে আমি তোর পাশেই থাকব। আসিফ কিছুটা চমকে গিয়ে বলল, চল যা, কি যে সব বলিস, এখানে মৃত্যুর কথা আসলো কোথা থেকে? আমরা তো এসবে কোনো কথাই বলিনি, মৃত্যুর কথা আসলো কোথা থেকে? এমনি বললাম আর কি। কথা বলতে বলতে তারা এরপর আসিফের বাসার সামনে চলে এসেছে। তবে যাই হোক রনি, আমি এখন পর্যন্ত তোকে কোনো সাহায্য করতেই পারলাম না। চিন্তা করিস না বন্ধু, তোর এই ইচ্ছা পূরণ হবে। তবে কি তুই আমার একটা উপকার করতে পারবি? হ্যাঁ বল। আমার ছোট বোনটাকে তুই তোর কাছে রেখে মানুষ কর। আমি চাই না আমার ছোট বোনটা আমার মতো সৎ মায়ের অত্যাচার ভোগ করুক। আরে এইটুকু ব্যাপার, তুই কোনো চিন্তাই করিস না। তোর ছোট বোন মানে তো আমারও ছোট বোন নাকি। আর কিছু বলার আগেই আসিফের ফোনটা বেজে উঠল। আসিফ ফোনটা রিসিভ করতেই ওই দিক থেকে ভেসে এসলো, হ্যালো আসিফ, আমি সাগর বলছি। হ্যাঁ সাগর বল, কোনো সমস্যা? হ্যাঁ, রনি আজ সন্ধ্যে 7টার সময় আত্মহত্যা করেছে। কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তাহলে আমার সাথে এটাকে? এটা বলেই আসিফ তার বাম পাশে তাকাতে দেখলো রনি আর নেই। ও কোথায় যেন হাওয়া হয়ে গেল। এবার আসিফ কিছুটা অবাক হয়ে গেল। ফোনের ওই পাশ থেকে সাগর হ্যালো হ্যালো করেই গেল। তাতে আসিফের কোনো ঘুরুফেরি নেই, ও কিছুই যেন শুনতে পাচ্ছে না এমন অবস্থা। আসিফ অবাক দৃষ্টিতে তাকিয়েই রইল। তার পাশে যে রনি ছিল সে কোথায় গেল সে কিছুই ভাবতে পারছে না। হঠাৎ রনির একটা কথা মনে পড়ে গেল। রনি বলেছিল, আমি মৃত্যুর পরও তোর সঙ্গে আছি সব সময়। সো হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি ভৌতিক যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করবে, অ্যান্ড নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমরা সংক্ষেপে গল্পটি তোমাদের কাছে তুলে ধরেছি। এখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগছে, কারণ চাচা বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা গোরস্থান বা শ্মশান আছে, পুরনো গোরস্থান আছে। বুকটা ভয়ে দুরু দুরু করতে লাগলো। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুনবো একটি ভয়ঙ্কর ভূতের গল্প, যে গল্পটি আমাদের ইমেলে পাঠিয়েছে। তো আজকের গল্পটির নাম হচ্ছে একটি ভয়ঙ্কর বিড়াল। তো চলো শুরু করা যাক। আজকে যে ভৌতিক ঘটনা বলবো সেটা আমার নিজ চোখে দেখা। কোনো দিন ভাবতেও পারি না এমন কোনো ঘটনার সম্মুখীন হব। এখন কার কোন সময় বিপদ আসে কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামে বাড়ি করেছে। আমার চাচার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3 থেকে 4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও
বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে মজা করতে আমার খুব ভালো লাগে। তাই আমি গ্রামে ছুটিতে যেতাম। একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম। তখন আমি ইন্টার পড়ে সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি, আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটি বড় মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যায়। আমার নাগরদোলনায় উঠতে ভালো লাগে। কিছু খেলাম, কিন্তু তত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারিনি। এশার নামাজের যখন আজান পড়ল তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। রাফি বলল, কি যে বলো, কেবল এশার আজান দিল, বাড়ি যাওয়া এখন দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমি ওর কথায় কিছু না ভেবে বললাম, চল আজকে সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখে শেষ হলো যে রাত 12টা কাছায়। তা বললাম করিনি। মেলা দেখে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগছিল। কারণ চাচার বাড়ি যে পথে দিয়ে যাব, সে পথে একটা গোরস্থান, শ্মশান, পুরনো শ্মশান। তো আমি বুকটা তো ভয়ে ভয়ে দূর করছে। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাতে আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছিলাম। কাঁচা রাস্তা, পুরনো খেজুর গাছ লাগাচ্ছে চারিদিকে, হাড়ি ঝুলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একবার হাঁটতে খারাপ লাগছে আমার, কিছুটা ভয় ভয় করছে। সামনে কি হয়, শ্মশান গেট আর কবরস্থান না পুরনো পর্যন্ত ভয় করছে না। মনে দেওয়া পড়ছি, হেঁটে চলেছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশান এর গেট ভালোভাবে পার হলাম। কিন্তু শ্মশান পার হওয়ার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিচ্ছে। আমাদের পিছু আসছে, মেও মেও করছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পারছি না। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালটার দিকে ছুঁড়তে লাগলো। কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়েও লাগলো না। তখন আরও বেশি ভয় করতে লাগলো, আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পিছু নিচ্ছে না। আর আমারও এখন পুরনো কবরস্থান পার হয়ে গেলে এসেছি। তখন মনে একটা সাহস পেলাম, কিন্তু তার কিছু দূর যেতে দেখলাম সেই বিড়ালটা আমাদের পিছু নিয়েছে। আমার খুব ভয় পেল, কারণ এবার বিড়াল আমি দেখিনি। রাফি এখন ভয়ে গেল, ওটা বিড়াল না, অন্য কিছু। রাফি বলল, ভাই কোনো দিক তাকাবে না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না ভাই। হঠাৎ যা দেখলাম, আমার তো ভয়ে আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতির করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপছে শুধু করলো। রাফি ভয়ে সামনে কি এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদটা খুব করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনে দেখি এগিয়ে যেতে পারছি না। যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় চোখ করে তাকিয়ে আছে। কাছে পেলাম না, যেন আমাদের দেখে ফেললো।
হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলোয় দেখতে পেলাম আমাদের দিকে এসেছে। লোকটি আমাদের কাছে এসে তাকিয়ে বলল, টর্চটা আলো আমাদের দিকে মারলো। বলল, কে এখানে, রাফি নাকি? রাফি বলল, হ্যাঁ। শাস্তির নিঃশ্বাস ফেলে এলাম। দেখলাম আমাদের চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় গিয়েছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে। কি চাচা? গাছের দিকে তাকিয়ে দেখলো, লাইটটা মেরে তাকিয়ে দেখলো, কিছু দেখতে পেল না। চারপাশে টর্চের আলোয় দেখলো কোনো সেই বিড়াল, কেউ কিছু নেই। হাঁক ছেড়ে বাঁচলাম। চাচা থাকে বাড়ি গিয়ে সব বললাম চাচাকে। চাচা শোনার পর বলল, তোরা বড্ড বড় বেঁচে গেছিস আজকের মতো। তো আজকের আমাদের এই গল্পটা শেষ হচ্ছে। যদি আমাদের এই ভৌতিক গল্পটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নানার কথা শুনে সে জিনটি এবার কান্না করে ক্ষমা চাইতে থাকেন আর বলেন, হ্যালো আমার বন্ধুরা, আজকে তোমাদের জন্য জিনের একটি গল্প নিয়ে চলে এসেছি। আমাদের লিখেছেন কে সেটা বলবো, বাস্তব জিনের ঘটনা এই গল্পটি। তো আমাদের এই ঘটনাটি ঘটেছিল যেখানে, সেটা আমি বলবো। পুরো গল্পটা শোনার আগে আমাদের লেখক মাহি লিখেছেন, আমাদের এই গল্পটা পাঠিয়েছেন আমাকে। তো চলুন আমরা শুরু করি। সে ঘটনাটি আমরা এক এক করে বলবো। তো যারা সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করে নিন। চলুন আমরা শুরু করি। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের বাস্তব জীবনের একটা সত্যিকারের ঘটনা একটি তুলে ধরব। ঘটনাটি ঘটেছিল আমার নানার সাথে। আমাদের গ্রামের নাম কাঁঠালবাড়ি। আমাদের গ্রামে তখন একটাই মসজিদ ছিল, আর মসজিদের আশেপাশে ছিল ঘন জঙ্গলে ভরা। আর আমার নানা ছিলেন সে মসজিদের মুয়াজ্জিন। নানা মুয়াজ্জিন হতে তাই তাকে খুব ভোরবেলা উঠে তাকে আজান দিতে যেতে হতো। নানার বাড়ি ছিল মসজিদ থেকে কিছুটা দূরে, কিছু বলতে অনেকটাই দূরে। এটাই সেই দিনের ঘটনা যে নানা সেদিন ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েন মসজিদের উদ্দেশ্যে। উনি বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন। চাঁদের আলো চারিদিকে ঝকমক করতেছে। নানা এগিয়ে চলেছেন মসজিদের উদ্দেশ্যে। মসজিদের দিকে যাওয়ার পথে হঠাৎ নানার শরীরে একটা গরম হাওয়া বয়ে গেল। হাওয়াটা ছিল বেশ গরম। গরম হাওয়া লাগতেই নানা দাঁড়িয়ে গেল এবং ভাবতে লাগলেন, এখনো তো সূর্য উঠতে অনেক দেরি, আর এখন তো শেষ রাতের সময়, এখন গরম হাওয়া আসলো কোথা থেকে? তিনি মনের ভুল ভেবে আবার হাঁটতে লাগলেন সামনের দিকে। এভাবে আর একটু সামনে যেতে আবারও একইভাবে গরম হাওয়া গায়ে লাগে আবার নানা। প্রথমবার বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও এবার নানা কিছুটা ভয় পেয়ে যান। উনি মনে মনে দোয়া দরুদ পড়তেই থাকেন। এভাবে দোয়া পড়তে পড়তে ঘন জঙ্গল পার হয়ে নানা জঙ্গল পার হয়ে গ্রামের সরু চিকন রাস্তায় হাঁটতে লাগেন। সরু রাস্তায় হাঁটার সময় নানা খেয়াল করেন দূর থেকে নানার দিকে কালো রঙের একটি বিড়াল তাকিয়ে থাকেন। এবারে সেই বিড়ালটি নানার দিকে এগিয়ে আসছেন। এবারে কালো বিড়ালটিকে দেখে নানার আর বুঝতে বাকি থাকে না এটি একটি বদ জিনের কাজ। এদিকে তখনই নানা হঠাৎ আবার দেখলেন তার সামনে একটি কালো ইঁদুর ছোট থেকে বড় আকৃতির রূপ ধারণ করছে। এটা দেখি নানার চোখের পলক ফেলতেই সেই ইঁদুরটি উধাও হয়ে যায়। এই সব দৃশ্য দেখে নানা মনে মনে ভয় পাওয়ার থেকে আরও রাগান্বিত হয়ে গেলেন। নানা এবার তাড়াহুড়ো করে হাঁটতে লাগলেন মসজিদের উদ্দেশ্যে, কেননা তখন নামাজের সময় হয়ে আসছিল। নানা হাঁটতে হাঁটতে হঠাৎ উনি পিছনের দিকে তাকিয়ে দেখলেন একটা সাদা কাপড় পরা ছায়া তার দিকে ভেসে আসছে। এটা দেখে নানা এবার থেমে গেলেন এবং তিনি রেগে গিয়ে বললেন, অনেক তুই বিরক্ত করছিস। এবং তিনি বললেন, ফজরের নামাজের জন্য যাচ্ছি পিছনে, আর তুই বিরক্ত করিস না। এবং নানা বললেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। নানার কথা শুনে সেই জিনটা অনেকটাই বড় ধরনের একটি আওয়াজ করে সেই জিনটা ওখান থেকে চলে যায় এবং সে চলে যাওয়াতে নানাও চলে গেল মসজিদের উদ্দেশ্যে, চলে গেল নামাজের উদ্দেশ্যে এবং আজান দেওয়ার উদ্দেশ্যে। সেদিন আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু সমস্যা হলো তার পরদিন
যখন নানা নামাজ পড়ে মসজিদের কিছু কাজ করে বাড়ির দিকে ফিরছিলেন, তখন আবার শুরু হয় সে জিনের আতঙ্ক এবং সেই জিনটা নানার পিছু নেয় এবং নানা ভয়ে দোয়া দরুদ পড়তে থাকেন এবং আয়াতুল কুরসি পড়তেই থাকেন এবং পাঠ করতে থাকেন অনেকবার। আর নানা নিজের শরীরে ফু দিতে থাকেন। এভাবে কিছু দূর যেতে নানা শুনতে পান গাছের একটি ডাল ভাঙার শব্দ। ডাল ভাঙার শব্দ শুনে নানা মনে মনে ভাবতে থাকেন, এটা কিভাবে হতে পারে, আশেপাশে তো কোনো গাছই নেই। এবং নানা বলতে থাকেন, তাহলে এ শব্দ আসছে কোথা থেকে, এবং এটা তো অনেক একটা বড় ডাল ভাঙার শব্দ। সেই জিনটা নানার পায়ের কাছে এসে সেই শব্দটা করতে থাকেন, মানে সে গাছে ডাল ভাঙার শব্দটা করতে থাকেন নানার পায়ের কাছে এসে। নানা তবুও ভয় না পেয়ে সামনের দিকে চলতেই থাকেন। হঠাৎ করে সেই জিনটা নানার সামনে এগিয়ে নানার সামনে গিয়ে সেই গর্জন করতে থাকে এবং ভয় দেখানোর চেষ্টা করে সেই জিনটা নানা। এসব দেখে নানা দোয়া দরুদ পড়তে এবং সামনের দিকে ফু দেন আর সামনের দিকে একটু একটু করে এগিয়ে যান এবং নানা কিছু ফুঁ দিয়ে, মানে কিছু অস্বাভাবিক ফুঁ দিয়ে না সেই জিনটাকে আটকে ফেলে। তার সামনেই যখন এসেছিল সেই জিনটা, তখন তাকে সেখানে আটকে দেয় এবং জিনটা বন্দি হয়ে যায় নানার কাছে। জিনটা বন্দি হয় কোনো উপায় না পেয়ে নানার কাছে ক্ষমা চাইতে থাকে। তোর কোনো ক্ষমা নেই, তোকে কোনো ক্ষমা করলে তুই আবার আমাকে নামাজে যাওয়ার পথে বিরক্ত করবি, আমি তা হতে দিব না তোকে, আমি পাশের আমের গাছের সাথে তোকে বন্দি করে রাখ। এবারে জিনটা বলে নানাকে যে আপনি যা বলবেন আমি তাই করব। তো নানা এরপর বলে যে তুই কি করতে চাস, প্রমাণ কি রাখতে চাস তুই এখান থেকে চলে গেছিস, তবে তোকে আমি ছাড়বো। তবে জিনটা বলে আমাকে কোনো কাজ দিন, আমি সেই কাজটা করে দিয়ে চলে যাবো। তো নানা বলে আমাদের নদীর পাড়ে একটা বাঁধ বাঁধানো হয় প্রত্যেকবার, এবং প্রত্যেকবারে সেটা নষ্ট হয় আবার তৈরি করতে হয়, আবার সেটা নষ্ট হয় আবার তৈরি করতে হয়। তুই সেটাকে মজবুত করে বেঁধে দিবি সে বাঁধটাকে, যেন আর কোনো দিন সে বাঁধটা না ভাঙে। এরপর নানা তার পরের দিন সেই নদীর পাড়ে গেল এবং দেখলো যে সে বাঁধটা অনেকটা শক্ত করে বাঁধা হয়েছে বাঁধটাকে। তবে নানা বুঝলো যে সে জিনটা এ কাজটা করেছে, অনেক শক্ত করে বাঁধটাকে বেঁধেছে আর জিনটা সেখান থেকে চলে গেছে। তো এই ছিল আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমার এই গল্পটি বা আমার নানার সাথে ঘটে যাওয়া গল্পটি বাস্তব জিনের ঘটনা, যেটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর আপনারা গল্প দিতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করবে এবং লিখবে। তো আজকের গল্পটা এখানে শেষ করছি, পরের গল্পতে আবার দেখা হবে। বাই বাই।